নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি আপনাদের পছন্দের সিরিয়াল নিয়ে, হরগরি পাইস হোটেল। চলুন দেখা যাক আজকের পর্বতে আমরা কি দেখতে পাচ্ছি। শুরুতেই দেখা যায় পিয়া মনে মনে এটাই বলে, কেলো করেছে, গৌরী রুদ্রকে ফিরিয়ে এনেছে, এটা দেখে সবার মন গলে গেল নাকি? গৌরীকে সবাই মেনে নেবে না তো? এরপর রুদ্রের মা বলে, সবাই বলেছিল যে তুই নাকি মারা গেছিস, কিন্তু বিশ্বাস কর আমি এই কথাটা বিশ্বাস করিনি। প্রিয়া আমাকে বারবার বলেছিল যে ও বিশ্বাস করে তুই বেঁচে আছিস। ও আমাকে কথা দিয়েছিল যে তোকেও ফিরিয়ে আনবেই। ওর এই দৃঢ় কথা আর ওর ভরসা আমার বুকে অনেক ভরসা আশা জাগিয়েছিল রে রুদ্র। রুদ্রর মা বলে, আমি বুঝে গেছি, গৌরী থাকতে তোর কোনো বিপদ হতে পারে না। রুদ্র মা বলে, দেখ ও তোকে ঠিক ফিরিয়ে আনলো। এরপর রুদ্র মা গৌরীর কাছে গিয়ে বলে, আমার সোনা মেয়ে। রুদ্র তার মাকে বলে, মা আজকে যদি গৌরী না থাকতো তাহলে আমি আজকে খুব বিপদে পড়তাম। এরপর ঠাম্মি বলে, এই বিপদটা কেন এসেছে সেটা একবার ভেবে দেখেছিস রুদ্র? রুদ্র বলে, ঠাম্মি আমি আজকে তোমাদের সামনে গৌরীর জন্যই দাঁড়িয়ে আছি, আর আজ গৌরীর জন্যই আমি কিন্তু এই বাড়িতে বেঁচে ফিরতে পেরেছি। ঠাম্মি বলে, মুখে মুখে কথা বলিস না রুদ্র, আজকে তুই এই মেয়েটা বিয়ে করেছিস বলে একটার পর একটা সমস্যা চলে আসছে, একটার পর একটা ঘটনা হয়েই চলেছে। ঠাম্মি বলে, কই আগে তো এরকম সমস্যা হতো না, কিরকম অদ্ভুত সমস্যা তৈরি হচ্ছে। দেব ঠিকই বলেছেন, এই মেয়েটার জন্য এই বাড়িতে এত বিপদ হচ্ছে। ঠাম্মি রুদ্রকে এটাও বলে যে তুই যদি আজকে ধিকে বিয়ে করতিস তাহলে কিন্তু এই বিপদগুলো আসতো না। এটা শুনে রুদ্র তো খুবই রেগে যায় এবং রেগে গিয়ে ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি বারবার ধিকে বিয়ে করার কথাটাই কেন বলছো? রুদ্র ঠাম্মিকে এটাও বলে, ঠাম্মি আমি গৌরীকে বিয়ে করেছি, আর গৌরী এই বাড়িতে আমার বউ হিসেবে চিরকাল থেকে যাবে। ঠাম্মিকে বলে, এটাই আমার শেষ কথা। এরপর ঠাম্মি বলে, তুই যখন তোর শেষ কথাটা শুনিয়ে দিয়েছিস তাহলে আমারও একটা কথা শুনে রাখ রুদ্র, এই মেয়েকে কখনোই আমি এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। যদি কাউকে মেনে নিই তাহলে সেটা হচ্ছে ধি। বলে, এই মেয়েটার জন্যই আমাদের বাড়িতে বিপদ আসছে, আর আমি চাই তোর আসল বউ হিসেবে যার এই বাড়িতে থাকার সে এই বাড়িতে থাকুক, তার সাথে যেন কোনো অন্যায় অবিচার না হয়। তাই আমি এটা ভেবেছি যে আজ থেকে ধি আমাদের বাড়িতে থাকবে। শুনে রুষা আর রুষার বাবা তারা খুশি হয়। এটা শোনার পর ভাস্কর মনে মনে এটাই বলতে লাগে যে পিয়া যদি এই বাড়িতে থাকে তাহলে ওর তো জায়গা হয়ে যাবে, কিন্তু ও যা চালু মেয়ে, আমার কেউ কখন লাথি দিয়ে বের করে দেবে সেটা জানা নেই। ওর উপর আমি ভরসা করতে পারবো না। তাছাড়া ও আমার হাতের নাগালের বাইরে চলে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। পর ভাস্কর বলে, দেখুন মাসিমা, আপনি ধিকে আপনাদের বাড়িতে রাখতে চাইছেন সেটা তো খুব ভালো কথা, কিন্তু দেখুন আমাদের বাড়িতে তো মা নেই, মা তীর্থে ভ্রমণে গেছেন। আর তিনি যদি জানতে পারেন যে ধি এই বাড়িতে থাকছে তাহলে উনি খুব রাগ করবেন। আর তাছাড়া ধি কোন সম্পর্কে আর কিসের পরিচয়ে ও এই বাড়িতে থাকবে, এটা তো ঠিক নয় তাই না? আর তাও এটা আমাদের অসম্মানের ব্যাপার। কি বলুন না মাসিমা, ধি কোন পরিচয়ে এই বাড়িতে থাকবে? এই ধীর থাকা নিয়ে আমি অনুমতি দিতে পারবো না। পর ঠাম্মি বলে, বেশ তাহলে তুমিও থেকে যাও ধীর সাথে এই বাড়িতে, ধীর গার্জেন হয়ে। এরপর এদিকে পিয়া মনে মনে এটাই বলতে লাগে যে ভাস্কর ঘোষ যদি এখানে থাকে তাহলে একদিকে আমার ভালোই হবে, কারণ ধীরের বিষয়ে যদি কেউ জিজ্ঞেস করে হুটহাট করে তাহলে বলতে সুবিধে হবে। পর পিয়া বলে, ঠাম্মি তুমি না একদম ঠিক কথা বলেছ, আমি যদি একা এই বাড়িতে থাকি তাহলে সেটা ভালো দেখায় না, আর তার জন্যই কাকাই থাকুক না আমার সাথে। রুদ্র ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি কিন্তু খুব ভালো করেই জানো যে ধি এই বাড়িতে থাকুক, সেটা আমি চাই না, তাও তুমি এটা করলে। এরপর ঠাম্মি বলে, হ্যাঁ আমি করলাম, কারণ তুই যখন আমার কোনো কথা শুনিস না তাহলে আমিও তোর কোনো কথা শুনতে বাধ্য নই। ধি আজ থেকে এই বাড়িতেই থাকবে। এরপর ঠাম্মি ভাস্করকে তার ঘরটা দেখিয়ে দেয়। রুদ্র বলে, বেশ তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু একটা কথা শুনে রাখো ঠাম্মি, ওরই যদি এই বাড়িতে কোনো রকমের কোনো অসম্মান হয় বা তাকে যদি কেউ অপমান করে তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। রুদ্র বলে, বাড়িতে যে কঙ্কালটা বেরিয়েছে সেটা যে আমার, এই মিথ্যেটা কে রটিয়েছে সেটা তো আমি খুঁজে বের করবই, তার সাথে এটাও খুঁজে বের করব যে আসলে এই কঙ্কালটা কার। এটা বলেই রুদ্র গৌরীকে বলে, চলো গৌরী আমরা এখান থেকে চলে যাই। তারা দুজনে ঘরে চলে যায়। পরের মুহূর্তে দেখা যায় ভাস্কর নেশাগ্রস্ত অবস্থায় আয়নার সামনে গিয়ে নিজের সাথে কথা বলতে লাগে, এবং ভাস্কর এটাই বলতে লাগে যে অতীত থেকে আমি এত বছর পালিয়ে এসেছি, আজ সেই অতীতই মাটির ভিতর থেকে কুড়ে বের হয়ে এসেছে। আমি বলেছিলাম মাকে এই বাড়িটা বিক্রি করে দিতে। পর রুদ্রদের এই বাড়িটা মেরামত করার আগেই আমি আমার বউ ফুলিকে গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসে ওকে মেরে এই বাড়িতেই পুঁতে রেখে দিয়েছিলাম। থেকে আমি এতটা বছর পালিয়ে এসেছি, ঘুরে ফিরে আবার এই অতীতের কাছে এসে পড়লাম। না, ভাস্কর ঘোষকে ফাঁসানো এতটা সহজ নয়।
পিএস ঐশানী ঘোষের মতো মেয়েদেরকে আমি গোল খাইয়ে দিয়েছি, আর এই মেয়েটা তো মাত্র একটা চুনোপুটি, এই তো আমার কিচ্ছু করতে পারবে না। আর এটা বলে ভাস্কর হাসতে শুরু করে। করে ভাস্কর খেয়াল করে যে ঘরের লাইটগুলো একবার নিভছে আর জ্বলছে, নিভছে আর জ্বলছে, আর দরজার বাইরে থেকে একটা ধুম করে আওয়াজ হয় এবং ভাস্কর তখন ভয় পেয়ে যায়। দেখা যায় যে বাইরে থেকে কেউ একজন এসে দরজাটা লাগিয়ে দেয় এবং ভাস্কর চিল্লাতে থাকে, এই কে এখানে, কে ওখানে, দরজাটা কে লাগিয়েছে? চিৎকার করে বারবার বলছে, দরজা খোল, দরজা খোল। পরের মুহূর্তে দেখা যায় ভাস্করের ঘরের লাইট কেউ ভেঙে দিয়েছে, আর সেই মুহূর্তেই দরজার বাইরে থেকে কারোর কান্নার আওয়াজ পাওয়া যায়। পর ভাস্কর যখন দরজার সামনে গেল তখন আবারও সেই দরজাটা লাগিয়ে দেয়, আর ভাস্কর মেঝেতে পড়ে যায়। এর পরের মুহূর্তে দেখা যায় যে ঘরে আবার লাইটটা ফিরে আসে। এটাই ভাবতে লাগে যে কি হচ্ছে আমার সাথে, আমি কোনো ভুল স্বপ্ন দেখিনি তো। পর ভাস্কর হাতে গ্লাসটা নিয়ে দেখে যে তার গ্লাসের মধ্যে রক্ত, আর তার হাতেও রক্ত লেগে আছে। এর মুহূর্তে দেখা যায় গৌরী লক্ষ্য করে যে তাদের ঘরের দরজাটা খোলা, এবং সেই দরজা দিয়ে কারোর একটা ছায়া সে দেখতে পায়, এবং সেই ছায়াটা ফলো করতেই গৌরী নিচে চলে আসে এবং সে দেখতে পায় যে কোনো একটা মহিলার ছায়া দেখা যায়, আর সেই ছায়াকে ফলো করতে করতেই সেই নিচে চলে আসে। যখন নিচে নেমে আসে তখন অদ্ভুত রকমের আওয়াজ সে শুনতে পায়, এবং গৌরী লক্ষ্য করে যে বারান্দার মধ্যে যে দোলনাটা রাখা আছে সে নিজে নিজেই দুলছিল। তখন গৌরী খুব একটা ঘাবড়ে যায় এবং সে দোলনাটার কাছে গিয়ে দোলনাটাকে থামিয়ে দেয়। এরপর দেখা যায় গৌরীকে পিছন থেকে কেউ একজন এসে ধরে, এবং তখন দেখা যায় যে ওই ছেলেটা যে ফুলিকে খুঁজছিল। ফুলিকে বলে, তুই আমার মাকে খুঁজে পেয়েছিস? আমার মা এখানেই শুয়ে আছে। সে যেই জায়গায় সেই কঙ্কালটি পাওয়া গিয়েছিল সেই ছেলেটি সেখানেই আঙ্গুল দেখিয়ে বলে, আমার মা এখানেই শুয়ে আছে, তাই না? বল, আমাকে বল। এরপর গৌরী বলে, না গো, আমি সত্যিই জানি না তোমার মা কোথায়, যদি জানতাম তাহলে আমি তোমার মাকে খুঁজে দিতাম। এরপর সেই ছেলেটি বলে, আমি তো ওর সাথে আমার মায়ের ছবি দেখেছি। এরপর গৌরী বলে, না গো, তোমার হয়তো কোথাও ভুল হয়েছে। সেই ছেলেটি বলে, না, আমার ভুল হয়নি, সে আমাকে বলেছিল, আর সে তোর ব্যাপারে সব জানে, সে আমাকে কেন মিথ্যে কথা বলবে? বলেছে তুই আমার মাকে চিনিস, আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর এই বলেই সে ছেলেটি কান্না করে। এটা শোনার পর গৌরী এই চিন্তায় পড়ে যায় যে কোন লোক তাকে এইসব বলেছে, আর কার কথা বলছে এই ছেলেটি। ওই লোকটি বা আমাকে কি করে চিনে, আর কি বলেছে ওকে? কে ওই লোকটি, আর কেন বললো যে আমি ওর মাকে চিনি? পর গৌরী সে ছেলেটিকে বলে, আচ্ছা, কে বললো তোমাকে আমি তোমার মাকে চিনি? এরপর সেই ছেলেটি বলে, ওই তো যে বলেছে সে বাইরে দাঁড়িয়ে আছে, আর ও তো বললো যে তুই আমার মাকে চিনিস, বল আমার মাকে খুঁজে পাবো না? এরপর গৌরী বলে, হ্যাঁ নিশ্চয়ই পাবে, কেন পাবে না। তো তার আগে আমি ওই লোকটির সঙ্গে গিয়ে কথা বলি, একটু দেখা করি, কে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। এরপর সেই ছেলেটি বলে, আমি ওকে গিয়ে বলি যে তোর সাথে আমার দেখা হয়েছে, ও খুব খুশি হবে, ও খুব খুশি হবে। এরপর গৌরী বলে, দাঁড়াও, আমিও তোমার সাথে আসছি। গৌরী ছেলেটির পিছন পিছন চলে আসে এবং চিৎকার করতে থাকে যে, দাঁড়াও, আমিও তোমার সাথে আসছি, কে তোমাকে পাঠিয়েছে আমার কাছে, আর কেই বলেছে এইসব কথা? এরপর গৌরী বলে, কেউ কি আছেন ওখানে? তো বাইরে গিয়ে গৌরী কাউকে দেখতে পেল না, আর এটাই ভাবতে লাগে যে ওই ছেলেটা কেন বললো যে আমি ওর মাকে চিনি। গৌরী যখন বাড়িতে এসে পড়ে তখন আবারও একটি কারো ছায়া দেখতে পায়। এরপর দেখা যায় যে সেটা রুদ্র। রুদ্র মনে মনে এটাই বলতে লাগে যে কাউকে কিছু না বললে এত রাতে গৌরী বাইরে যাওয়ার মেয়ে তো নয়, নিশ্চয়ই কিছু একটা বড়সড় গন্ডগোল তো হচ্ছেই। এই বাড়িতে কি গন্ডগোল হচ্ছে সেটা তো আমাকে খুঁজে বার করতেই হবে। একদিন সকালে সবাই যখন একসাথে জলখাবার খেতে বসে তখন ঠাম্মি পিয়াকে বলে, আয় দিদিভাই, তুই এখানে বস। এরপর প্রিয়া বলে, ঠাম্মি, আমার এখানে বসাটা কি ঠিক হবে? এরপর ঠাম্মি বলে, বস, কিছু হবে না। পর রুদ্র মা মনে মনে এটাই বলতে লাগে, মা খুব ভালো করে জানে যে রুদ্র ওর পাশের চেয়ারটাই এসে বসবে। মা যে কেন ওকে এইখানে বসিয়েছে, মা কি করতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। মা যে কেন শুধু শুধু ধিকে এই বাড়িতে রেখে গৌরী আর রুদ্রর মাঝখানে সমস্যা তৈরি করতে চাইছেন সেটা তো আমি বুঝতে পারছি না। তবে কি কারোর উপর সম্পর্ক চাপিয়ে দেওয়া যায়? ওর ঠাম্মি পিয়াকে বলে, বস বস, কি খাবি বল। এরপর পিয়া বলে, আমি একটা অমলেট খাবো। এরপর ঠাম্মি গৌরীকে বলে, আমার ধীর দিদিভাইয়ের জন্য একটা অমলেট করে নিয়ে আসো। পর ঠাম্মি বলে, আচ্ছা দিদিভাই, ভাস্কর কোথায়? তখন পিয়া বলে, ঘরেই আছে হয়তো। এরপর ঠাম্মি বিমলাকে বলে, আচ্ছা বিমলা, তুই ওর ঘরে 1 কাপ কফি দিয়ে আয়। তখন পিয়া বলে, আচ্ছা ঠাম্মি, ও খাবে না? এরপর ঠাম্মি বলে, আচ্ছা দিদিভাই, তুই আমাকে একটা কথা বলতো, যে তোকে এত দূরে দূরে রাখে তুই তাও তার কথাই ভাবিস? এদিকে দেখ, রুদ্র যার কথা ভাবে তার কোনো হদিশই নেই যে কখন ছেলেটা খাবে, কখন কি করবে। পর গৌরী বলে, রুদ্র তো সবসময় তৈরি হয়েই ব্রেকফাস্ট করতে আসে, ও এক্ষুনি আসছে হয়তো, আর তাছাড়া আমি ওর জন্য ব্রেড তৈরি করে রেখেছি।
পরের মুহূর্তে দেখা যায় বিমলা যখন ভাস্করের জন্য কফিটা নিয়ে গেল, তখন বিমলা ভাস্করকে ডাক দেয় এবং ভাস্কর চেঁচিয়ে ওঠে যে কে কে কে। তখন বিমলাও ঘাবড়ে যায়। বিমলা বলে, আপনার কফি আর বাইরে ব্রেকফাস্টও তৈরি করে রেখেছি। এরপর তখন ভাস্কর কিছু বলে না, কফিটা চুপচাপ নিয়ে নেয়। পরে ঠাম্মি বলে, আচ্ছা কি রেধি, তোর কি শুধু অমলেট খেয়ে পেটটা ভরবে? পর পিয়া বলে, আচ্ছা ঠাম্মি, আগে দাঁড়াও, আগে এই অমলেটটা খেয়ে দেখি খাবারের যোগ্য হয়েছে কিনা। তখন গৌরী বলে, কি রে পিয়া, তুই তো আশ্রমে সবসময় আমার হাতের রান্নায় খেয়ে এসেছিস, আর আমি যদি তোকে অমলেট করে না দিতাম তাহলে তো তোর মুখে রুচিই হতো না। তাহলে আজকে হঠাৎ এই কথা কেন বলছিস? খাবারটা খেতে তোর অসুবিধাটা কোথায় হবে? এরপর পিয়া বলে, বাবা, আজকে তো দেখছি তোকে কিছু বলাই যাবে না। একটা কথা বললেই তুই ফোঁস করে উঠছিস, আবার নিজের পিঠও চাপড়াচ্ছিস। অবশ্য শুরু থেকে তুই এটাই করে এসেছিস। পর গৌরী বলে, সামান্য একটা ডিমের অমলেট বানানো নিয়ে আমি শুধু শুধু কেন পিঠ চাপড়াতে যাব, আর এতে পিঠ চাপড়ানোর হবে কি আছে? এরপর পিয়া বলে, আমার ঘাট হয়েছে, আই এম ভেরি সরি গৌরী, আজকে আমার ডিমের অমলেট খাওয়াটাই না দোষ হয়েছে। এরপর এটা বলে পিয়া ডিমের অমলেটটা দূরে সরিয়ে দেয়। পর ঠাম্মি বলে, খাবারটা তুমি বানিয়েছো বলে এত দেমাগ দেখিও না। আর কে বলেছে তোমাকে? আমরা কি কেউ জানতে চেয়েছি যে আশ্রমে তুমি কি করতে কি করতে না? ধিকে কথা শোনাবে কেন তুমি? আর তোমাকে এই অধিকারটা কে দিয়েছে? এরপর গৌরী বলে, ঠাম্মি, আসলে আমি পিয়াকে ছোটবেলা থেকে চিনি তো, তাই কথাটা বলে ফেলেছি। তাছাড়া ঠাম্মি, আমি পিয়াকে কোনো অপমান করতে চাইনি, আর আমার কথায় পিয়ার অপমান হওয়ার মতো কিছু বলিনি। এরপর রুষা বলে, বাহ, তুমি ঠাম্মির মুখে মুখের উপর তর্ক করছো? তখন রুদ্র মা বলে, রুষা, এটাকে মুখে মুখে তর্ক করা বলে না। মা একটা কথা জিজ্ঞেস করেছে, গৌরী সেটারই উত্তর দিয়েছে। পর ঠাম্মি বলে, এই করে করে তোমরা এই মেয়েটাকে মাথায় তোলো, এরপর বড়সড় যখন একটা বিপদ ঘটবে তখন তোমাদের শিক্ষা হবে। পরের মুহূর্তে দেখা যায় ভাস্কর নিচে আসে, এবং ভাস্কর যখন নিচে আসে তখন ঠাম্মি দেখে বলে, এসো তুমি বসো। তারপর ঠাম্মি বলে, এই কি, তোমার মুখে দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? কোথাও কি কেটে টেটে গেছে, নাকি মুখ থেকে রক্ত বের হচ্ছে? পর ভাস্করের কাল রাতের কথা মনে পড়ে যায়। কাল রাতে তার সাথে কি কি হয়েছিল সেই কথাটাই তার মনে পড়ে যায়, আর সে ঘাবড়ে যায়। পর পিয়াকে ভাস্কর সাইডে নিয়ে যায় এবং সাইডে গিয়ে বলে, চল আমরা এখান থেকে এখন চলে যাব, আমরা এই বাড়িতে আর থাকবো না, আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। এরপর এই কথা শুনে গৌরী বলে, সে কি, আপনারা চলে যাবেন কেন? আম্মি যে বললো আপনাদের এখানে থেকে যেতে। আর আজকের পর্বটি এখানে শেষ হয়ে যায়।